হ্যালো এভরিওয়ান, আজ আমরা প্রিভিয়াস ইয়ার 2012 এর ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফিজিক্সের যে কোশ্চেনের ডিসকাশন করছিলাম তার সেকেন্ড পার্ট এখানে আমরা আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা 25 কোশ্চেন আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টে আরো 25 কোশ্চেন এখানে আমরা আজ আলোচনা করব। যারা এখনো ফার্স্ট পার্টের কোশ্চেন গুলো দেখো তোমরা ওই কোশ্চেন গুলো দেখে নিও। তো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 26 থেকে। The fringe width of Young double slit experiment increase করবে কোন কন্ডিশনে? তো আমরা জানি ফ্রিঞ্জ উইডথ হয় বিটা ইকুয়াল টু ল্যামডা টি বাই স্মল টি। ফার্স্ট অপশনে বলা হয়েছে ওয়েভলেন্থ ইনক্রিজ করবে। তো দেখতেই পাচ্ছ বিটা আর ডি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং ল্যামডাও ডাইরেক্টলি প্রপোর্শনাল আর স্মল ডি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট আর ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য স্লিট এন্ড দ্য স্ক্রিন হয়ে থাকে আর স্মল ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য স্লিট হয়। অর্থাৎ এটা যদি একটা ডবল স্লিট এক্সপেরিমেন্ট হয় তাহলে এই স্লিট দুটোর মাঝে যে সেপারেশন সেটা হচ্ছে ডি এবং স্ক্রিনের মধ্যে যে ডিসটেন্সটা স্ক্রিন এবং স্লিটের মধ্যে যে ডিসটেন্স সেটা হয়ে যায় ক্যাপিটাল ডি। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট। তো ফার্স্ট অপশনে রয়েছে ওয়েভলেন্থ যদি আমরা ইনক্রিজ করি তাহলে ফ্রিঞ্জ বাড়বে। তো এটা সত্যি, কারণ ল্যামডার সঙ্গে বিটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। বাকি অপশনগুলো এখানে ভুল রয়েছে, অর্থাৎ ডিপেন্ডেন্সি এমন হবে না। এবং লাস্ট যে অপশন রয়েছে দ্য উইথ অফ দ্য স্লিট ইনক্রিজেস। দেখো ফ্রিঞ্জ উইথ অফ দ্য স্লিটের উপরে ডিপেন্ড করে না, অর্থাৎ লাস্ট অপশনটা তো হবেই না। বাকি বি আর সি অপশন দুটো উল্টো বলা হয়েছে। এবং যদি তুমি দেখো যে উইথআউট স্লিট কিন্তু যেটা হচ্ছে ইন্টেন্সিটি সারফেস দ্য ফিল্ড এগুলো উপরে ইফেক্ট ফেলতে পারে, কিন্তু উইথের উপরে ডিপেন্ড মানে কোনো ইফেক্ট ফেলতে পারবে না। অর্থাৎ অপশন এ এই জন্য কারেক্ট। পরের কোশ্চেনে একটা স্ফিয়ারকে রোলিং করা হয়েছে। তো তাহলে চাওয়া হয়েছে রেশিও অফ দ্য রোটেশনাল এনার্জি এন্ড টোটাল কাইনেটিক এনার্জি। দেখো রিজিড বডির ক্ষেত্রে রোটেশনাল এনার্জি সমান হয়ে যায় হাফ অফ আই ওমেগা স্কয়ার, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। এবং এখানে আমরা সলিড স্ফিয়ার কনসিডার করতে পারি। সলিড স্ফিয়ার একটা মোমেন্ট অফ ইনার্সি হয় বাই 5 এম স্কয়ার। তো সেটা ইউজ করা হচ্ছে এখানে। আর লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে যে সম্পর্ক হয় p = ওমেগা r, এটা আমরা এখানে ইউজ করেছি। আর কাইনেটিক এনার্জি তো এমনিতে হাফ mv স্কয়ার হয়ে থাকে। তো তারপরে যে রেশিও আছে 2/5, অর্থাৎ অপশন বি কারেক্ট। পরের কোশ্চেনে রেট অফ লিকুইড ফ্লো দেওয়া হয়েছে, যেটা আমরা পয়সন ইকুয়েশন থেকে জানি কি হয় না, রেট অফ লিকুইড ফ্লো Q = হয় ডেল্টা P বাই R ওভার 4 আন্ডার 8 বিটা L, যেখানে R হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব হয়ে থাকে, ডেল্টা P হচ্ছে প্রেসার ডিফারেন্স অ্যাক্রস দ্য টিউব, আর এটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য লিকুইড হয়, আর L হচ্ছে লেন্থ অফ দ্য টিউব হয়ে থাকে। এখানে চাওয়া হচ্ছে R এর সঙ্গে ডিপেন্ডেন্সি কেমন, অর্থাৎ রেট ফ্লো Q is proportional to R / 4, অর্থাৎ অপশন ডি কারেক্ট। পরের কোশ্চেনে বলা হয়েছে যে টাইম কত লাগবে আর একটা এন্ডে যেতে। তো দেখো স্পিড অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে v = আন্ডার অফ টি আন্ডার মিউ, যেখানে টি হচ্ছে টেনশন হয়ে থাকে আর মিউ হয় মাস পার ইউনিট এন। অর্থাৎ এই রিলেশন থেকে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। এবার আমাদের লাগে কত টাইম প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি ইজ টোটাল ডিসটেন্স বাই হচ্ছে ভেলোসিটি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি টাইম হচ্ছে 3/7 সেকেন্ড, যেটা অপশন বি তে রয়েছে। In diffraction from a single slit, the angular weight of the central maxima does not depend, এখানে চাওয়া হয়েছে অর্থাৎ ডিপেন্ড করে না সেন্ট্রাল ম্যাক্সিমা অ্যাঙ্গুলার ওয়েট এর ভ্যালু। দেখো অ্যাঙ্গুলার ওয়েট অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা হয়ে থাকে ইন সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ডেল্টা থিটা ইকুয়াল টু বাই 2 ল্যামডা আন্ডার ই, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট আর এম হচ্ছে উইডথ অফ দ্য স্লিট। তার মানে ল্যামডার উপর ডিপেন্ড করে এবং ওয়েটের উপরেও ডিপেন্ড করে। তার মানে অপশন এ এবং বি ঠিকই রয়েছে স্টেটমেন্ট ওয়াইজ। আর অপশন সি তে রয়েছে ডিসটেন্স অফ দ্য স্লিট ফ্রম দ্য স্লিট। দেখো অ্যাঙ্গুলার উইথ ডিসটেন্স অফ দ্য স্লিট এর উপরে, অর্থাৎ যেটা ক্যাপিটাল ডি, তার উপরে কোনো ডিপেন্ডই করে না। তার জন্য এখানে অপশন সি হচ্ছে রাইট অপশন, কারণ এখানে বলা হয়েছিল যে ডাজ নট ডিপেন্ড, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট। আর অপশন ডি তে রয়েছে রেশিও অফ ল্যামডা এন্ড স্লিট উইথ, অর্থাৎ
অ্যাবসলিউট ভ্যালু বলতে এর হচ্ছে রেশিওর সঙ্গে ডিপেন্ড করে। যেহেতু ফর্মুলা আসছে আমাদের ডেল্টা থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ, অর্থাৎ ডেল্টা থিটা অবশ্যই ডিপেন্ড করছে, বোঝাই যাচ্ছে যে ডিপেন্ডেন্সি অফ ল্যামডা বাই এ, কারণ অপশন বিও কিন্তু ঠিক রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, যেহেতু ডিপেন্ড নয় বলেছে। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলছে ক্যাপাসিটর অফ দ্য ক্যাপাসিট্যান্স 1 মাইক্রোফ্যারাড, রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স 10/5 ওহম, আর কারেন্টেড ইন এ সিরিজ উইথ দি ব্যাটারি অফ দ্য ইএমএফ 100 ভোল্ট, নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। কোশ্চেনে যাওয়া হচ্ছে টাইম কনস্ট্যান্ট। দেখো টাইম কনস্ট্যান্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই আরসি সার্কিটের ক্ষেত্রে টাউ ইকুয়াল টু হয়ে থাকে আর ইনটু সি। এখানে মাইক্রোফ্যারাড দেওয়া হয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে আসছে 10⁻⁻1 সেকেন্ড, যেটা অপশন সি রয়েছে। পরের কোশ্চেনে হুইচ অফ দ্য ফলোইং ট্রানজিশন ইন হাইড্রোজেন অ্যাটম এমিট ফোটন অফ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। দেখো এখানে ফোটনটা এমিট করছে বলছে, তো এমিট করতে গেলে আমরা জেনারেলি জানি যে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে কিন্তু ট্রানজিশনটা করতে হবে, তবে কিন্তু ফোটনটা এমিট করবে। অর্থাৎ অপশন এ আর কিন্তু তার মানে পসিবলি নেই, কারণ অপশন এ দেখো 1 থেকে 2 ট্রানজিশন হচ্ছে বলছে, অর্থাৎ লোয়ার থেকে হায়ার, তো এটা হবে না। কারণ এখানে এমিট করছে প্রচুর ফোটনটা, তার মানে হায়ার থেকে লোয়ার হতে হবে, সেখানে ডিও কিন্তু হবে না, কারণ লোয়ার থেকে হায়ার আছে। মানে অপশন বলতে পারি সি অথবা ডি। এবার আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনার্জি ইকুয়াল টু জানি স্পেসিফিক এমিট লেভেলের জন্য -13.65 n²। এখানে যেহেতু এনার্জি ডিফারেন্স বিটুইন টু লেভেল, সেটা হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু কোন বেরাচ্ছে বেরাচ্ছে আমরা পরে এই যে এনার্জি ডিফারেন্সটা আছে, এনার্জি ডিফারেন্স ইকুয়াল হয়ে যাবে একটা ফর্মুলা এনার্জি স্ট্রং। তো সেই অনুযায়ী আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, আমরা কিন্তু সি এবং ডি যে ট্রানজিশন হচ্ছে, সি এর জন্য 6 থেকে 2 আর ডি এর জন্য 2 থেকে 1, করসপন্ডিং কিন্তু আমরা এনার্জি পেয়ে যাচ্ছি সি তে যে ডাটা রয়েছে তার করসপন্ডিং পাচ্ছি 3.02 ইলেকট্রন ভোল্ট এনার্জি সেপারেশন, আর হচ্ছে ডি যে ডাটা রয়েছে সেখান থেকে আমরা এনার্জি সেপারেশন পাচ্ছি 10.2 ইলেকট্রন ভোল্ট। এবার দেখো এখানে কোশ্চেনে কিন্তু চেয়েছে হাইস্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দুটো তো আসছে, দুটোকে সেই আলো হচ্ছে, ইও হতে পারে ডিও হতে পারে, ঠিক আছে, দুটোতেই ট্রানজিশন হচ্ছে, কিন্তু হাইস্ট ফ্রিকোয়েন্সি কোন অপশনটার জন্য হবে, অর্থাৎ কোন ট্রানজিশনটার জন্য আমরা পাবো। তো আমরা জানি যে ই ইজ প্রপোর্শনাল টু নিউ, ফোটনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ ডেল্টা ইকুয়াল টু এইচ, তার মানে এনার্জি যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সিও বেশি হবে। তো সি আর ডি অপশনের মধ্যে এনার্জি কিন্তু বেশি আসছে ডি অপশনে, অর্থাৎ যখন এ ইকুয়াল টু 2 থেকে 1 এর ট্রানজিশন হচ্ছে তখন কিন্তু আমরা এনার্জি বেশি পাচ্ছি। তাহলে বলতে পারি যে এনার্জি বেশি পাচ্ছি মানে ফ্রিকোয়েন্সিও এখানেই আমরা হাইস্ট ফ্রিকোয়েন্সি পাবো কম্পারিজন সি এর থেকে। তার জন্য অপশন ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে কোয়ালিটি ফ্যাক্টর অফ এলসিআর সার্কিট চাওয়া হয়েছে। দেখো কোয়ালিটি ফ্যাক্টর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে মেজারমেন্ট অফ শার্পনেস অফ দ্য রেজোনেন্স এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা বের করতে কাজে লাগে, এবং কোয়ালিটি ফ্যাক্টরের যে ডেফিনেশন হয় সেটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আন্ডার ব্যান্ডউইথ। আর রেজোনেন্স হচ্ছে আমরা জানি কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু হয়ে যায় ওমেগা নট এন বাই হচ্ছে আর, যেখানে ওমেগা নট হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এছাড়া ওমেগা নট ইকুয়াল টু হয় 1 বাই রুট অফ এলসি, এটা বসালে আমরা পেয়ে যেতে পারি কিউ ইকুয়াল টু 1 বাই আর রুট এল বাই সি। যদিও এখানে অপশনে ওমেগা নট এর ফর্মে রাখা হয়েছে, অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে ইন দা সিবি মোড অফ এ ট্রানজিস্টর when the collector voltage is changed by the 0.5 volt and the collector current চেঞ্জ হয়েছে কত 0.05 মিলি অ্যাম্পিয়ার, আউটপুট রেজিস্ট্যান্স চাওয়া হয়েছে। তো খুবই সহজ, আউটপুট রেজিস্ট্যান্স যেটা হবে চেঞ্জ ইন কালেক্টর ভোল্টেজ and চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট, তো সেখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 10 কিলো ওহম, অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার। তারপরে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে, তো of a medium with E and mu, the epsilon and mu as the dielectric permittivity and the magnetic permeability respectively. অর্থাৎ কোন একটা মিডিয়ামের এপসাইলন হচ্ছে কি ডাইইলেকট্রিক পারমিটিভিটি আর মিউ হচ্ছে ম্যাগনেটিক পারমিটিভিটি, তাহলে কি হবে? দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা হয়ে থাকে রুট আন্ডার অফ এপসাইলন আর মিউ ওয়ান, যেখানে এপসাইলন আর হচ্ছে রিলেটিভ ডাইইলেকট্রিক পারমিটিভিটি, অর্থাৎ এপসাইলন বাই এপসাইলন নট হয়, এবং মিউ আর হয়ে থাকে মিউ বাই মিউ নট, যেটা হচ্ছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এবং এটা হচ্ছে গিয়ে যে এপসাইলন যেটা হয় সেটা হচ্ছে যে মিডিয়ামে আমরা বের করতে চাইছি, আর এপসাইলন নট হচ্ছে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা।
তো সিমিলারলি মিউ হচ্ছে কি যে মাধ্যমে আমরা বের করতে চাইছি, আর মিউ নট হচ্ছে শূন্যের মাধ্যমে চৌম্বক বিদ্যুৎ। তো তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই মিউ আর এবং এপসাইলন আর এর ভ্যালু, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি যেটা আছে। তারপরে কোশ্চেনে বলা হয়েছে বডি অফ মাস m1 collide elastically with the another mass m2 at rest। অর্থাৎ m1 একটা মাস পার্টিকেল যেটাকে কোলাইড করানো হচ্ছে m2 এর সঙ্গে, m2 প্রথমে রেস্টে ছিল, তাহলে ম্যাক্সিমাম মাস অফ এনার্জি কখন পাবো? কন্ডিশনটি দেওয়া রয়েছে মাসের সঙ্গে। তো দেখো এখানে এই প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন এবং মোমেন্টাম কনজারভেশন এখানে ইউজ করতে হবে। তো কনজারভেশন লস থেকে আমরা জানি যে ফাইনাল ভেলোসিটি m2 পার্টিকেলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে v2 প্রাইম ইকুয়াল টু 2m1 v1 বাই হচ্ছে m1 প্লাস m2। আর কাইনেটিক এনার্জি হয় m2 যে পার্টিকেলটা আফটার কলিশনের ফলে সেটা হচ্ছে হাফ অফ m2 এবং ভেলোসিটি যেটা ছিল v2 সেটা v2 প্রাইম স্কয়ার আমরা ইউজ করব, যেটা আমরা কনজারভেশন ল থেকে পেয়েছি, সেই ভ্যালুটা বসানোর ফলে আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্ট। এবং ইনিশিয়ালি পার্টিকেল ছিল m1 পার্টিকেল যেটা ছিল k1 বলতে পারি, সেটা হচ্ছে কত হাফ অফ m1 given স্কয়ার। তাহলে এনার্জি ট্রান্সফার ফ্র্যাকশন যেটা হচ্ছে k2 বাই k1 করলে এটা পাচ্ছি আমরা এটা। এবার এখানে সলভ করার জন্য একটু ম্যাথমেটিক্যাল আমরা টুল ইউজ করতে পারি। যেমন আমরা এখানে ধরেছি যে এই ফাংশন আকারে একটা ধরে নিয়েছি f অফ m1 m2। তো লেট এখানে x ইকুয়াল টু ধরে নেওয়া হয়েছে m2 বাই হচ্ছে m1। তাহলে f অফ x ইকুয়াল টু হচ্ছে 4x বাই হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার। দেখো এখানে যেহেতু বলেছে যে কোন কন্ডিশনে ম্যাক্সিমাম হবে, তার মানে আমরা কিন্তু এখানে ডেরিভেটিভ করে দেখতে পারি। তো ডেরিভেটিভ করা হয়েছে ফাংশনটা, ডেরিভেটিভ করে ওটাকে 0 করে দেওয়া হয়েছে, যেমন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা ক্লাসিক্যাল মেথড ইউজ করে থাকি। তো তাহলে আমরা পাচ্ছি কত x ইকুয়াল টু কিন্তু এখানে 1 পেয়ে যাচ্ছে। তো যেহেতু x ইকুয়াল টু 1 পেয়ে যাচ্ছি, তার মানে m ইকুয়াল টু হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে m। ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে কখন? যখন m1 এবং m2 দুটো বডিরই মাস কি হবে? ইকুয়াল, যেহেতু x এর ভ্যালু 1 আসছে। পরের কোশ্চেনে পাওয়ার ফ্যাক্টর চাওয়া হয়েছে এসি সার্কিটের ক্ষেত্রে, যেখানে বলা আছে রেজিস্ট্যান্স আর, ইন্ডাকট্যান্স হচ্ছে এল, কানেক্টেড ইন সিরিজ বলা হয়েছে। দেখো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos ফাই যদি হয় সেটা হয়ে থাকে আর বাই জেড, জেড যেটা হয়ে থাকে টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, এবং যেটা যদি লেখা যায় ওটা দেখো আর স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা এল এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে অপশন বি তে যে রয়েছে আর বাই আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার তা হোল ওভার রুট 2। The angle of incident at which the reflected light is totally polarized for the reflection from air to glass। দেখো যখন টোটালি কি হয়ে যায়, রিফ্লেক্টেড হয়ে যায়, এখানে বলা হচ্ছে না the angle of incident at which the reflected light is totally polarized for the reflection from air to glass। তো এটা হয় যখন ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলা হয়, এটা স্পেসিফিক অ্যাঙ্গেল বলা হয়, যেটা হচ্ছে কি টোটালি পোলারাইজড হয় তাকে বলা হয় সেই অ্যাঙ্গেলটাকে গোলস্টার অ্যাঙ্গেল। এটা পেয়ে ডিফাইন করা হয় থাকে। এবং রিফ্লেকশনের পদ্ধতি হচ্ছে যে এয়ার থেকে গ্লাস, তাই না, ফ্রম এয়ার টু গ্লাস। কারণ ট্যান থিটা বি ইকুয়াল টু হয়ে থাকে বুস্টার ল থেকে ট্যান থিটা বি ইকুয়াল টু n2 বাই হচ্ছে n1, যেখানে n1 হচ্ছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ দ্য এয়ার আর n2 হয়ে থাকে রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস। অর্থাৎ দেখো এয়ার এর ক্ষেত্রে আবার রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1 হয়, আর এখানে কোশ্চেনে বলা আছে গ্লাসের হচ্ছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে স্মল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা বি অর্থাৎ ট্যান অফ বুস্টার অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে n2 বাই n1, অর্থাৎ n2 এর ভ্যালু 1 n এবং n1 এর ভ্যালু হচ্ছে 1। তখন হচ্ছে tan থিটা বি ইকুয়াল টু n অর্থাৎ n। তার মানে আমরা হচ্ছে থিটা বি ইকুয়াল টু হচ্ছে অনলি tan ইনভার্স n। অর্থাৎ অপশন বি তে যেটা রয়েছে দ্যাট ইজ দ্য বুস্টার অ্যাঙ্গেল, এটা আমরা পেয়ে যাচ্ছি বুস্টার ল থেকে। Question number 39. A particle is moving under the influence of a force is given F equal to kx, যেখানে k হচ্ছে constant, is the resistance move বলেছে। Energy gained by the particle in the moving from x to x কোথায় কোথায় 0 to 3 পয়েন্ট। দেখো এনার্জি গেইন বাই দ্য পার্টিকেল মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান সমান আমরা লিখতে পারি f অফ df, ইন্টিগ্রেশন করে দেবো x ইকুয়াল টু 0 to 3 করে দাও, কারণ এখানে পয়েন্ট বলা আছে কোথায় কোথায় আছে। তো ক্যালকুলেট করে যেটা আসছে 4.5 কে, কে যেখানে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ অপশন সি তে হচ্ছে যা রয়েছে সেটাই কারেক্ট। পরের কোশ্চেনে বলা হয়েছে দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ সার্কিট কনসিস্টিং অফ এ কয়েল অফ ইন্ডাক্টেন্স 2 মাইক্রো হেনরি and
A capacitor of 2 microfarad is কত হবে? দেখো এই সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যেটা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট 1/2 পাই আন্ডার অফ এলসি। এল বলা আছে মাইক্রো হেনরি এবং এটাও বলা যেত মাইক্রোফ্যারাড। তো এটা চেঞ্জ করে নিলে আমরা যেটা পাচ্ছি 10/6 হচ্ছে 4 বাই হাফ অফ দ্য অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে waves of intensities I and 4I are superimposed. The minimum and maximum intensities will be কি হবে? অপশন দেওয়া হয়েছে I99, 3I, I1, I4I, 3I, 9I। দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য যখন ইন ফেজ হয় তখন কিন্তু আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই, অর্থাৎ তখন আমরা ম্যাক্সিমাম হচ্ছে ইন্টেন্সিটি পেয়ে থাকি এবং তার ফর্মুলা হয়ে থাকে টোটাল I1 প্লাস হচ্ছে I2 তার স্কয়ার। এবং যখন আউট অফ ফেজ হয়ে থাকে তখন আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেয়ে থাকি, তখন আমরা মিনিমাম ইন্টেন্সিটি পেয়ে থাকি। সেটা হচ্ছে কত হয়? I1 মাইনাস I2 তার স্কয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি আই ম্যাক্স এবং আই মিনিমাম, যেটা হচ্ছে আই মিনিমাম পাচ্ছি আই এবং আই ম্যাক্সিমাম পাচ্ছি, তবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি 9, এটা অপশন এ তে রয়েছে। Question number 42 তে the minimum wavelength of X-ray produced by an electron accelerated by a potential v volt কিভাবে চাওয়া হয়েছে। এবং মিনিমাম ওয়েভলেন্থ মানে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, কারণ ই ইকুয়াল টু হয়ে থাকে। দেখো এখানে ওয়েভলেন্থ কম মানে কি বোঝাচ্ছে? যে ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি মানে এনার্জি বেশি হবে। এবার দেখো মিনিমাম ওয়েভলেন্থ বলছো, তার মানে কি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইভি, কারণ এখানে চার্জ হচ্ছে ই আর ই হচ্ছে পোটেনশিয়াল, তার মানে এখানে কিন্তু that equal to হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি। এবার যেহেতু এখানে মিনিমাম ওয়েভলেন্থ মানে ফ্রিকোয়েন্সি কিন্তু ম্যাক্সিমাম, তার মানে পুরো এনার্জিটাই কিন্তু যাবে, কোনো এনার্জি লস করছে না, পুরো এনার্জিটাই ট্রান্সফার হচ্ছে। তার মানে এইচ অফ নিউ এটা হয়ে যাবে ম্যাক্সিমাম, যেহেতু মিনিমাম ওয়েভলেন্থ বলা হচ্ছে। তাহলে এইচ সি বাই হচ্ছে কি হয়ে যাবে? ল্যাম্ডা মিনিমাম, কারণ নিউ ইকুয়াল টু সি বাই ল্যাম্ডা। তো সেখান থেকে আমরা যেহেতু নিউ ম্যাক্সিমাম বলছি, তার মানে ল্যাম্ডা মিনিমাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যাম্ডা মিনিমাম ইকুয়াল টু ইভি। কারেন্ট এক্স রে ক্ষেত্রে এটা হয়ে থাকে আর এটা ওয়েল নোন রেজাল্ট। কারণ আমরা পাচ্ছি কত? ল্যাম্ডা মিনিমাম ইকুয়াল টু যা হয়েছে এখানে এইচ সি বাই ইভি, অর্থাৎ অপশন ডি। পরের কোশ্চেনে বলা হচ্ছে স্ট্রিং অফ লেন্থ এর ইজ ভাইব্রেটিং ইন এন সেগমেন্টে রয়েছে, তো দের এল বাই এন ভ্যালু কি হবে? এটা তো ওয়েল নোন রেজাল্ট, এল বাই এন ইকুয়াল টু কত হয়? ল্যাম্ডা বাই 2। এটা তুমি আহ প্রথম যদি দেখো যে একটা সেগমেন্টের জন্য কি হচ্ছে, তো এটা হচ্ছে নোড পয়েন্ট, এটা নোড পয়েন্ট, এটা হচ্ছে অ্যান্টি নোড পয়েন্ট। তো এখানে দেখো এটা টোটাল যে একটা ডিসটেন্স হয়ে থাকে সেটা হচ্ছে এ যদি হয় সেটা সমান হয়েছে ল্যাম্ডা বাই 2। পরে ঠিক যদি আমরা দুটো সেগমেন্ট নিয়ে থাকি তাহলে এটা হচ্ছে ল্যাম্ডা বাই 2, এটা আরেকটা ল্যাম্ডা বাই 2, তাহলে এটা তো পেয়ে যাচ্ছি এটা তো পুরোটা ল্যাম্ডা ইকুয়াল টু এল। তাহলে ল্যাম্ডা বাই 2 ইকুয়াল টু আমরা করতে পারি এল বাই 2, বা আমরা ল্যাম্ডা সমান লিখতে পাচ্ছি 2 এল বাই হচ্ছে এন। অর্থাৎ আমরা টু সেগমেন্ট বলছিলাম, তাহলে এন এর যে এন এটা ভাবতে পারো যে 2। তো এখানে করলে দেখতে পাচ্ছি যে জেনারেল ফর্ম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ল্যাম্ডা ইকুয়াল টু 2 এল এল বাই হচ্ছে এন, অর্থাৎ এল বাই এন ইকুয়াল টু হচ্ছে ল্যাম্ডা বাই 2। When an NPN transistor is used to as an amplifier, দেখো NPN transistor যখন আমরা amplifier আকারে ইউজ করি, তো দেন মেজরিটিতে চার্জ ক্যারিয়ার হয় ইলেকট্রন, সেটা কিন্তু n টাইপ emitter from move from the emitter to base। ওকে, তো অর্থাৎ emitter থেকে বেসের দিকে কিন্তু কি হয় না ট্রান্সফার করে, ঠিক আছে। তো মেজরিটি চার্জ ক্যারিয়ার যেটা, সেটা কিন্তু ইলেকট্রনস হচ্ছে কি এমিটার ফ্রম দ্য এমিটার টু বেস, এন্ড দেন বেস টু হচ্ছে কালেক্টর, তারপর কি হবে বেস টু কালেক্টর। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে যে ইলেকট্রনস মুভ ফ্রম বেস টু কালেক্টর, অর্থাৎ ইলেকট্রনস হচ্ছে মুভ করবে কোথায়? বেস টু কালেক্টর। এটা তো হয়ে থাকে ঠিকই। তারপর আসলে বলা হয়েছে ফোর্স মুভ ফ্রম এমিটার টু বেস। ফোর্সের তো কোনো এখানে ব্যাপার আসছে না, আমরা মেজর চার্জকে যেটা সেটা বলছি, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন নিয়ে আলোচনা করতে হবে। তো ইলেকট্রনস মুভ ফ্রম দ্য এমিটার টু বেস। দেখো এখানে অপশন বি এবং সি দুটোই কিন্তু কারেক্ট হতে পারে, কারণ ইলেকট্রনস মেজরিটি চার্জ ক্যারিয়ার, সেটা কিন্তু প্রথমে যেটা হয়ে থাকে এমিটার টু বেস, এটা থেকে মুভ করে, তারপরে কি হয় বেস টু কানেক্টর করে। অর্থাৎ এই অপশনটা আমি করছি ফার্স্ট যেটা চয়েস, সেটা হচ্ছে কি প্রথমে এমিটার থেকে বেসে ট্রান্সফার হয়ে যাবে, তার জন্য বলছি কি বা মুভ হয়, তার জন্য বলছি কি যে অপশন সি এটা রাইট অ্যান্সার।
কিন্তু তারপরে কিন্তু কি হয় যে ইলেকট্রনস গুলো কিন্তু মুভ করে বেস টু কানেক্টেড, অর্থাৎ প্রথমে এমিটার টু বেস, তারপর হচ্ছে বেস টু কানেক্টেড। তো ফার্স্ট চয়েস যেহেতু প্রথমে এমিটার টু বেস হয়ে থাকে, তাহলে সি অপশনটা এটা রাইট অ্যান্সার। পরে কি বলা হয়েছে, if n1 into n3 are the fundamental frequencies of three segment into which S3 is divided, then the original fundamental frequency n of the string is taken, কি হবে দেখো এখানে। তো n ইকুয়াল টু যেটা হয়ে থাকে ফর্মুলা 1/12 গুণ ধরো t বাই হচ্ছে n। তো এবার t হচ্ছে টেনশন, তো t আপনি যদি এখানে কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু n is only dependency of 1/n হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি একটা থ্রি সেগমেন্ট একটা যদি কেস নেই, তাহলে কিন্তু এটা হচ্ছে L1, এটা L2, এটা হচ্ছে L3, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল L যেটা একটা সেগমেন্ট যা ছিল সেটা হচ্ছে L ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস L3। যেহেতু L এর ডিপেন্ডেন্সি 1/n আসছে, তাহলে আমরা লিখতে পারি যে কি N1 ইনটু N3 এবং n এর সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে কি 1/n ইকুয়াল টু 1/n1 প্লাস 1/n2 প্লাস হচ্ছে 1/n, মানে এর ক্ষেত্রে হচ্ছে n আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে N1 ইনটু N3 এরকম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা কি হবে, তাহলে রিলেশনটা আমরা পাচ্ছি কিন্তু এই যে রিলেশন থেকে যে p এবং e এখানে কনস্ট্যান্ট, তার জন্য 1/n ইকুয়াল টু, অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে a নিউক্লিয়াস অফ মাস নাম্বার a originally at the rate, so emit alpha particle with the speed v, the recoil speed of the daughter nucleus will be, দেখো আজকে মিরর নিউক্লিয়াসটা এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস, একটা আলফা পার্টিকেল ইমিট করে গেছে আর তোমার হচ্ছে হিলিয়াম-24, তো তার ভেলোসিটি হচ্ছে v, এটা বলা আছে কোশ্চেনে। এই প্রথমে রেস্টে ছিল মিরর নিউক্লিয়াসটা, ডটার নিউক্লিয়াস ভেলোসিটি আমি বলে দিয়েছি এখানে vd, অর্থাৎ ডটার ভেলোসিটি, ডটার নিউক্লিয়াস ভেলোসিটি। তো কনজুগেশন অফ মোমেন্টাম এখানে কি হয়ে যাবে, সমান হবে কনজুগেশন অফ মোমেন্টাম এখানে আমরা লাগাতে পারি, কারণ হচ্ছে কি কোনো এক্সটার্নাল ফোর্স এখানে প্রেজেন্ট নেই। তো এক্সটার্নাল ফোর্স যখন প্রেজেন্ট থাকছে না বা নেই এখানে, তার মানে আমরা বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম উল্টো হচ্ছে ফাইনাল মোমেন্টাম। এবার দেখো যে এই যে নিউক্লিয়াসটা ছিল যার মাস নাম্বার এ ছিল, তো মাস নাম্বার ইনটু হচ্ছে কি তার ভেলোসিটি ছিল ছিল সে প্রথমে রেস্টে ছিল, তো তার সঙ্গে ডটার নিউক্লিয়ার মাস নাম্বার হচ্ছে e-4, কারণ একটা আলফা পার্টিকেল বেরিয়ে যাওয়া হচ্ছে চার কমে যাবে মাস নাম্বারে, অর্থাৎ এর জায়গায় e-4 হয়ে যাচ্ছে ডটার নিউক্লিয়ার মাস নাম্বার। তো প্লাস এটা হয়ে যাচ্ছে আলফা পার্টিকেলের জন্য হচ্ছে কি পার্টিকুলার মাস নাম্বার হচ্ছে 4, তাহলে 4 এর ভেলোসিটি হচ্ছে v আর এর ভেলোসিটি হচ্ছে vt। এবার এখানে আমি নেগেটিভ সাইন এই কারণে নিয়েছি কারণ কনজুগেশন মোমেন্টাম যেহেতু হচ্ছে, তাহলে প্রথমে রেস্টে ছিল পার্টিকেলটা রেস্টে ছিল, তো এখান থেকে দুটো পূরণ হচ্ছে, তাহলে এই যদি v দিকে যায় পজিটিভ v দিকে যায় তাহলে v যেটা হবে, অর্থাৎ v যেটা হবে মিন্স ডটার নেগেটিভ যে ভেলোসিটিটা হবে সেটা কিন্তু অপোজিট দিতে হবে, তবেই কি হবে এবং কিন্তু মোমেন্টাম কি হতে হবে, মানে কি হতে হবে অপোজিট ডিরেকশনে হবে, তবেই আমি প্রথমে মোমেন্টাম যেটা ছিল তাহলে পরেও ছিল হবে। এই জন্য অল্টারনেটিভ যে ভেলোসিটি নেগেটিভ নিচ্ছি। তো এখানে ক্যালকুলেশন করে যেটা আসছে যে অল্টারনেটিভ যে ভেলোসিটি সেটা হচ্ছে 4v/a-4, অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, দ্য রিজলভিং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ ডিপেন্ড করে কার উপরে, এখানে যা হয়েছে রিজলভিং পাওয়ার টেলিস্কোপ এটা হয়ে থাকে যে রেজাল্ট সেটা হচ্ছে r ইকুয়াল টু d বাই একশো 1.22 ল্যাম্বডা, অ্যাপ্রক্সিমেটলি এরকম রেজাল্ট হয়ে থাকে। d হচ্ছে ডায়ামিটার অফ দা অবজেক্টিভ লেন্স হয় আর ল্যাম্বডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দা লাইট। দেখতেই পাচ্ছ যে r is proportional to d, অর্থাৎ ডায়ামিটার অফ দা অবজেক্ট যে লেন্স তার উপরে ডিপেন্ড করছে, তার মানে এখানে অপশন ডি তে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ ডি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে a charged coin drop is at rest in an electric field of 500 volt per meter. If the mass of the drop be 0.8 10 over minus 1 gram, then the number of the electrons taken from the ground is. দেখো এটা আমেরিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টের কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো এখানে যেহেতু ড্রপ প্রথমে বলাই আছে যে ড্রপটা রেস্টে আছে, তার মানে কি এখানে কোনো ফোর্স ধরে নিতে পারি যে ফোর্স ইকুয়াল আর কি। তো তার একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা উপরের দিকে লাগছে, আর যেটা টানের জন্য আসছে অর্থাৎ এনজি সেটা কিন্তু দুটো একই ফোর্স, দুটোর ভ্যালু কিন্তু একই। তার জন্যই বলছি যে ওটা রেস্টে আছে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এপি ইকুয়াল টু কিউই আর এনজি হচ্ছে এখানে গ্র্যাভিটেশনালের জন্য আসছে, তো ডিউ টু গ্র্যাভিটি, তাহলে কিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এমজি বাই হচ্ছে ই। তো এখানে বসালে আমরা পেয়ে যাচ্ছি কিউ এর ভ্যালু
এবার কিউ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.58 টেন পাওয়ার মাইনাস 17 কুলম। কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছে কতগুলো হচ্ছে গিয়ে নাম্বার অফ ইলেকট্রনস রিমুভ করবে ফ্রম দ্য ক্রাউড। অর্থাৎ আমরা জানি যে আহ, কি হয় না, চার্জ হচ্ছে ইলেকট্রনের সরলভূমিত হয়ে থাকে। তাহলে কিউ যেটা পেয়েছি আমরা সেটাকে আমরা লিখতে পারি এ ইন্টু ডি, এই হচ্ছে একটা ইন্টিজার আর কি। তো সেই সংখ্যাটা আমরা পেতে গেলে আমাদের লিখতে হবে এরকম করে কিউ ইকুয়াল টু এন ই, তাহলে এন পেয়ে যাচ্ছে কিউ বাই হচ্ছে পি। ইলেকট্রনের চার্জ হচ্ছে সব থেকে স্মলেস্ট ধরা হয়ে থাকে এবং সেটা এই ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 98.7 এতগুলো ইলেকট্রন। তো নিয়ার অ্যাবাউট এটা অপশন দেখো এখানে অপশন আছে যেটা 110, 100, 1000। তো 98 এরকম তো নেই, বাট কাছাকাছি 100 রয়েছে। তার জন্য নিয়ার অ্যাবাউট 100 ইলেকট্রন, তখন অপশন সি কারেক্ট হবে। তো এতগুলো ইলেকট্রন জন্য আমরা পাবো। ঠিক আছে, তো নাম্বার অফ ইলেকট্রন রিমুভ করবে কতগুলো, কতগুলো, 100। An electric fan is placed on a stationary board and air is flow with it on the shell of the board. Which of the following statement is correct? দেখো এটা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে, যে ফোর্স এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু y ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাস অফ এক্সেলারেশন। তো এই কেসে আমাদের কিন্তু বোর্ডটা কি রয়েছে, মুভ করছে না। কারণ করবে না, মুভটা বোর্ড হচ্ছে কি মুভ করবে না, কারণ হচ্ছে কি ইয়ার সেল, মানে যদি তুমি দেখো না ওখানে দেখো ফরওয়ার্ড ফোর্সে, যখন আমরা দেখছি তো বোর্ড ফরওয়ার্ড ফোর্সের দিকে অ্যাপ্লাই করছে তো ঠিক আছে, কিন্তু ফ্যান যেটা হচ্ছে কি ইকুয়াল অপোজিট ফোর্স দিবে, তার ফলে ফ্যান কিন্তু পার্ট অফ বোর্ড এখানে, তার জন্য নেট ফোর্স কিন্তু টোটাল হয়ে যাবে বোর্ডে জিরো হয়ে যাবে। অর্থাৎ নিউটন থার্ড যখন থেকে প্রত্যেক ক্রিয়া সমান বলে প্রতিক্রিয়া আছে সেগুলো লাগানোর ফলে আমরা এখানে বলতে পারি যে বোর্ডটা একটু প্রথমে একটু সে স্পেশালাইজ ছিল, মানে সে রেস্টে ছিল, তো সেরকমই সে রেস্টেই থাকবে। তো বোর্ড উইল রিমেইন স্পেশালাইজ অ্যাজ বিফোর, যেমন আগে সে ছিল। অর্থাৎ অপশন ডি কারেক্ট। Question number 15. A body of mass m is acted upon by a force F and the acceleration produced A. দেখো নেট ফোর্স যদি আমরা লাগাই তাহলে হয়ে যায় সেটা মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো নিউটনের ল অফ মোশন থেকে আমরা লিখতে পারি। এখানে বলা হয়েছে কি যে তিনটা এবং কি রয়েছে, থ্রি ফোর্সেস ইজ ইকুয়াল টু দ্য এফ এন্ড দ্য ইমপ্লাইড অন দ্য ইচ অফ দ্য বডি টু ভেরি অ্যাক্ট অন দ্য সেম বডি। দেখো এখানে কি হয়েছে, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তিনটা ইকুয়াল ফোর্স যার ভ্যালু হচ্ছে এফ সেটা লাগানো হয়েছে এবং প্রত্যেকের সঙ্গে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 করে। ঠিক আছে, তো এখানে যে কয়টা আছে 120, এটাও 120, এটাও 120 টোটাল। ঠিক আছে, তো দেখো এবার এখানে যদি কম্পোনেন্ট ওয়াইজ দেখি নেট ফোর্স আমাদের প্রয়োজন, তবে এটা আমরা বলবো অ্যাক্সেলারেশন কি হবে। আর নেট ফোর্স ক্যালকুলেট করতে গিয়ে আমরা দেখছি যে হরাইজন্টালি কিন্তু মানে চলে আসছে এই ফোর্স এর করসপন্ডিং আমরা এখানে পাচ্ছি যে এটা 60 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাচ্ছে cos 60। সিমিলারলি এই ফোর্স এর করসপন্ডিং এখানে 60 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাচ্ছে এই cos 60 ডিগ্রি। অর্থাৎ নেগেটিভ এক্স এক্সিস এর আলোক আমরা পাচ্ছি 2m cos 60, এবং এই দিকে আমাদের ফোর্স রয়েছে যেটা পজিটিভ এক্স এক্সিস এর আলোক, সেটা হচ্ছে m রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু হরাইজন্টালি আমরা পেয়ে যাচ্ছি 2m cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে m। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি যে ফোর্সটা কিন্তু ইকুয়াল রয়েছে, অর্থাৎ m ইকুয়াল টু m। আবার ভার্টিক্যালিও ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এটা যেহেতু f, তো এটাও তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি f sin 60 ডিগ্রি। তো এইভাবে এদিকেও পাচ্ছি ভার্টিক্যালি f sin 60 ডিগ্রি। তো টোটাল যেটা আছে সেটাও কিন্তু কি হচ্ছে না নেট ফোর্স প্লাস জিরো। তো নেট ফোর্স যেহেতু জিরো আসছে তার মানে ফোর্স ইকুয়াল টু হয়ে যাবে মাস ইনটু অ্যাক্সেলারেশন। যেহেতু নেট ফোর্সই জিরো আসছে তার মানে অ্যাক্সেলারেশনই জিরো নেই, কারণ আপনার মাস তো কনস্ট্যান্ট নেট কোনো মোশনের ক্ষেত্রে। তাহলে অপশন যেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন প্রডিউস যেটা হবে সেটা হচ্ছে জিরো, কেননা নেট ফোর্স জিরো আসছে। তো এই সেশনে আমরা আহ, আরো 25টা কোশ্চেন ডিসকাশন করলাম। টোটাল আমরা 50টা কোশ্চেন এখনো পর্যন্ত ডিসকাশন করেছি। পরের সেশনে আরো বাকি কোশ্চেন গুলো আমরা আলোচনা করব। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।